সারা পৃথিবীর গবেষণায় এটা বলছে যে 6 থেকে 40% জোড়া লাগবে না। আমাদেরও কিছু ফেইল হতো, কিন্তু আমরা যখনই এই প্রযুক্তিটা নিয়ে আসলাম, পিআরপি এবং পিআরএফ, যখনই আমরা দুইটা কম্বাইন্ডলি টিম্প্যানোপ্লাস্টি বা মাইনিঙ্গোপ্লাস্টি কানের পর্দা অপারেশনের সময় আমরা যখন ব্যবহার করা শুরু করলাম, তখন থেকে আমরা দেখছি যে আমাদের ফেইল রেট নেই, ফলে পেশেন্ট খুশি। তো একই ইনসিশনে বা একই কাটার ভিতর দিয়ে আমি ওখান থেকে টেম্পোরালি ফাঁসা বা পর্দাটা নিতে পারছি, সেজন্য আলাদাভাবে মাইক্রোস্কোপিক পদ্ধতিতে আর এখানে কাটার কোনো প্রয়োজন হয় না। আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ পডকাস্টে। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশের স্বনামধন্য এন্ডোস্কোপিক নাক কান গলা বিশেষজ্ঞ সার্জন, এবং একই সাথে তিনি গবেষণার কাজেও নিয়োজিত আছেন, যিনি এন্ডোস্কোপিক 2-হ্যান্ডেড ইএনটি সার্জারির পথিকৃৎ। বাংলাদেশে এই অনবদ্য একটি জার্নি তিনি শুরু করেছেন, এবং একই সাথে নাক কান গলার অপারেশনের প্লাটিলেট রিস ফিব্রিং, যেটাকে পিআরএফ, এবং প্লাটিলেট রিস প্লাজমা, যেটাকে ক্লিনিক্যাল ভাষায় আমরা জানি পিআরপি নামে, এই দুটি যে জার্নি এটিরও শুরু করেছেন তিনি। এই দুটি অনবদ্য সংযোজন আমাদের বাংলাদেশের ইএনটি জার্নিতে। আমরা আর কথা না বাড়িয়ে চলে যাব তার কাছে। আমাদের সাথে আছেন ডাক্তার মোহাম্মদ হাসান আলী, তাকে আমরা স্বাগত জানাই। ডাক্তার মোহাম্মদ হাসান আলীকে আপনার কাছে একটু জানতে চাও আমাদের যে আমাদের যে হিউম্যান বডি, এখানে কান খুবই স্পর্শকাতর একটা জায়গা। কানের ব্যথা, কানের বিভিন্ন উপসর্গ নিয়ে রোগীরা নিশ্চয়ই আপনার কাছে আসে। এক্ষেত্রে আমরা জানতে পারি সেটা হচ্ছে যে কানের খুবই কমন একটা সমস্যা হয় যে কানের পর্দা ছিদ্র হয়ে যাওয়া বা কানের পর্দা ফুটা হয়ে যাওয়া। এটা রোগীরাও অনেক সময় বুঝেন, ক্লিনিক্যালি হয়তো বোঝাটা একটু মুশকিল, কিন্তু রোগীরা এরকম অনেক উপসর্গ নিয়ে আসেন আর কি। তো কানের পর্দা ছিদ্র হয়ে যাওয়া এটা কতখানি গুরুতর সমস্যা, রোগীরা কোন কোন উপসর্গ নিয়ে আসেন, এবং আপনারা ঠিক কোন এক্সামিনেশনগুলো করলে বুঝেন যে কানের পর্দা ছিদ্র হয়ে গেছে, আর এটার আধুনিক চিকিৎসা কী? দেখুন, আপনি খুবই সুন্দর কোশ্চেন করেছেন। আমি যদি একটা ডাটা দিই আপনাকে, বাংলাদেশে আমাদের 17 কোটি বা তার বেশি মানুষ আছে, এর ভিতর প্রায় 2 কোটি মানুষের কানের পর্দা ছিদ্র আছে। 2 কোটি, দিস এ হিউজ অ্যামাউন্ট। এবং এই কানের পর্দা ছিদ্র রোগীগুলো আপনার কানের পর্দাটাকে ছিদ্র, এই রোগটাকে তেমন জটিল রোগ বা এটা ট্রিটমেন্ট প্রয়োজন এটা ভাবে না। কানের পর্দা ছিদ্র হলে যেটা হবে, কারো যদি কানের পর্দা ছিদ্র থাকে বা এই রোগটাকে আমরা মেডিকেলের ভাষায় বলি ক্রনিক অটাইটিস মিডিয়া, ক্রনিক অটাইটিস মিডিয়া বা CSOM, এই রোগের জন্য আপনার রোগীদের কান দিয়ে মাঝে মাঝে পানি বা পুষ পড়ে। যখন পেশেন্টের ঠান্ডা লাগে বা যখন কানে পানি যায় গোসল করতে গিয়ে বা বিভিন্নভাবে বৃষ্টিতে ভিজতে গিয়ে কানের ভিতরে পানি যায়, তখন কানের ভিতরে ইনফেকশন হয়ে কান দিয়ে পানি পুষ পড়ে। অথবা যখন ঠান্ডা কাশি লাগে রুগীর বা আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হয়, ঠান্ডা কাশির সাথে রুগীর কান দিয়ে পানি পুজ আসতেছে। এই যে পানি পুজ আসে, কানের পর্দা ছিদ্র ছাড়া কান দিয়ে কিন্তু কখনোই পানি বা পুজ আসবে না। কেননা আপনার যদি কানের পর্দা ঠিক থাকে, তাহলে যে এই পুজটা বেসিক্যালি তৈরি হয় মধ্যকর্ণে। আচ্ছা, মধ্যকর্ণ এবং বহিঃকর্ণ এই দুইটার মাঝেই কিন্তু কানের পর্দা থাকে। তাহলে মধ্যকর্ণে মনে করেন পুজ তৈরি হয়েছে, ইনফেকশন হয়েছে, পর্দা যদি ইনট্যাক্ট থাকে, তাহলে কিন্তু বাইরে দিয়ে পুজ আসার কোনো সম্ভাবনা নেই। স্বাভাবিক, যেহেতু কানের পর্দা ছিদ্র হয়েছে, এই জন্যই কিন্তু আপনার মধ্যকর্ণের পুজ বা পানি এইটা আস্তে আস্তে বাইরের দিকে আপনার বের হচ্ছে, বহিঃকর্ণ দিয়ে বের হচ্ছে। ঠিক আছে, ইউজুয়ালি এই রোগীগুলো কানের পর্দা যাদের ছিদ্র থাকে, এরকম আপনার ঠান্ডা লাগলে কানে পানি গেলে কান দিয়ে পুজ আসে, সাথে আপনার এই রোগীগুলোর কানের শ্রবণ শক্তি আস্তে আস্তে কমতে থাকে। আচ্ছা, যত সময় যায় শ্রবণ শক্তি কমতে থাকে, এবং কানের ভিতর বিভিন্ন ধরনের শব্দ হতে পারে, বিভিন্ন শব্দ যেটাকে টিনিটাস বলে। রোগীরা কিরকম বলেন? রোগীরা বলেন যে আমার কানের ভিতরে শোষ করে, ভোবো করে, বিভিন্ন ধরনের টিনিটাস, বিভিন্ন মানে ঘড়ির কাটার শব্দ, বিভিন্ন ধরনের শব্দ, এগুলো করতে পারে, বিচিত্র ধরনের শব্দ। তবে আমি যদি মোটা কথায় বলি, পেশেন্ট 2টা সমস্যা নিয়ে আসে। একটা হচ্ছে মাঝে মাঝে কান দিয়ে পানি পুজ আসে, হতে পারে সেই পানি পুজ গন্ধহীন অথবা প্রচণ্ড দুর্গন্ধযুক্ত গন্ধ হতে পারে। যে সিক্রেশনটা আসতেছে, যে পুজটা আসতেছে, এটা প্রচণ্ড দুর্গন্ধ, আবার দুর্গন্ধ নাও থাকতে পারে। ঠিক আছে, আর একটা হচ্ছে শ্রবণ শক্তি আস্তে আস্তে কমে যায়। সাথে যেটা অ্যাসোসিয়েটেড, সেটা মাঝে মাঝে পেশেন্টরা বলে যে আপনার কানের ভিতরে এক ধরনের শব্দ করে। যখন আমাদের কাছে আসে, তখন আমরা পেশেন্টের
প্রথমে রোগীর একটা ডিটেল রোগের হিস্ট্রি নিই, ইতিহাস নিই, যে কতদিন ধরে তার এই সমস্যা, এইবারই তার প্রথম নাকি নাকি এটা মাঝে মাঝেই হয়, আবার কিছু অ্যান্টিবায়োটিক খাইলে কানে ড্রপ দিলে ভালো হয়ে যায় কিনা, এর সাথে পেশেন্টের শ্রবণ শক্তির কী রিলেশন, শব্দ হয় কিনা, এই ধরনের জিনিসপত্র আমরা জিজ্ঞাসা করে থাকি। এরপরে পেশেন্টের আমরা কানের ভিতর এক্সামিনেশন করি। এক্সামিনেশনের ভিতর আমরা অটোস্কোপি দিই, এক ধরনের আমাদের ছোট্ট একটা মেশিন আছে অটোস্কোপ বলে, ওইটা কানের ভিতর দিয়ে আমরা পরীক্ষা করি, দেখি পর্দা খুব সুন্দর দেখা যায়, বা কানের ভিতর পুঁজ থাকলে, বহিকর্ণে পুঁজ জমে থাকলে ওইটা দেখা যায়। আমরা সবচাইতে গোল্ড স্ট্যান্ডার্ড হচ্ছে এন্ডোস্কোপিক অথবা মাইক্রোস্কোপিক এক্সামিনেশন। আমরা মাইক্রোস্কোপ দিয়ে কানের পর্দাটা পুরো দেখি, যে কানের পর্দা কী অবস্থায় আছে, ছিদ্রটা আসলে কোথায়, ছিদ্রটার সাইজটা কীরকম, ছিদ্রটা কি কানের পর্দার মাঝে নাকি সাইডে, কারণ এই প্রত্যেকটা জিনিস কিন্তু গুরুত্বপূর্ণ। আমরা যে সময় এক্সামিনেশন করি ওই সময় কানে কোনো পুজ আছে কিনা, বা ওই পর্দা ছিদ্র ওইটা ড্রাই কিনা, এই জিনিসগুলো দেখি। আরও ভালো আমরা এন্ডোস্কোপিক এক্সামিনেশন করতে পারি। কানের ভিতর আমরা ক্যামেরা দিয়ে দিই একটা এন্ডোস্কোপ, একটা রডের মতো জিনিস, একটা রডের মতো রড আছে, আমরা এই রডটা কানের ভিতর দিয়ে দিই, এর সাথে ক্যামেরা লাগানো থাকে, আমরা বড় মনিটরে দেখি, যে ঠিক মাইক্রোস্কোপে যে জিনিসগুলো, এই জিনিসগুলোই আমরা দেখি। তবে এখানে সুবিধা হলো আমরা মধ্যকর্ণও দেখতে পারি। আমরা এই ক্যামেরাটা একবারে মধ্যকর্ণ দিয়ে কানের অন্যান্য কি সমস্যা আছে তার, এই কানের পর্দা ছিদ্রের সাথে সাথে, কানের পর্দা ছিদ্র হলে কানের ভিতরে আপনি জানেন ছোট ছোট 3টি হাড় থাকে, যেটাকে ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস বলে। এই হাড়গুলো ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা, হাড়গুলোর কি অবস্থা, মধ্যকর্ণ এবং আমাদের নাকের যে সংযোগ ইউস্টেশিয়ান টিউব, এই ইউস্টেশিয়ান টিউবটা কীরকম আছে, কেননা আপনার অপারেশনের সফলতা কিন্তু নির্ভর করে ইউস্টেশিয়ান টিউব, বা যে টিউব দিয়ে নাক আর কান সংযুক্ত, এই টিউবটা কেমন আছে। এই টিউবটা যদি ভালো থাকে তাহলে কিন্তু আপনার অপারেশনের সফলতার চান্স অনেক বেড়ে যায়। কিন্তু এই টিউবটা যদি আপনার প্যাটেন্ট না থাকে তাহলে কিন্তু অপারেশনের সফলতা কমে যায়। অপারেশনের কথা বলছিলেন, কী ধরনের অপারেশন করেন আপনারা? আধুনিক কোনো অপারেশন প্রচলিত আছে কিনা আমাদের কানের এই পর্দা ছিদ্র হওয়ার ব্যাপারে? দেখুন, আমাদের কাছে যখন কানের পর্দা ছিদ্র রোগী আসে তখন আমরা পেশেন্টকে প্রথমে এক্সামিনেশন করে দেখি কানটা ভেজা নাকি শুকানো, ড্রাই কিনা। যদি শুকানো থাকে তাহলে আমরা পেশেন্টের অপারেশনের পরামর্শ দিই যে আপনি মাইরিঙ্গোপ্লাস্টি নামক অপারেশনের মাধ্যমে কানের পর্দাটি জোড়া লাগিয়ে নিন, ঠিক আছে। আর যদি ভেজা থাকে তাহলে আমরা প্রথমে অ্যান্টিবায়োটিক, কানের ড্রপ, অ্যান্টিহিস্টামিন এইগুলো দিয়ে কানটাকে আগে শুকিয়ে নিই, পর্দাটাকে বা মধ্যকর্ণটাকে আগে ড্রাই করে নিই। ড্রাই করার পরে দেন আমরা অপারেশনের কথা বলি। এই অপারেশনটা আমরা, আরও একটা কথা আপনার এখানে বলে রাখা উচিত, কানের পর্দা ছিদ্র এই রোগটা কিন্তু 2 ধরনের, ঠিক আছে। আমি যদি বড় দাগে বলি তাহলে 2 ধরনের, একটা হচ্ছে সেফ ভ্যারাইটি আর একটা হচ্ছে আনসেফ ভ্যারাইটি। সেফ ভ্যারাইটি হচ্ছে শুধুমাত্র কানের পর্দা ছিদ্র, অথবা এর সাথে আপনার বড় জোর কানের সাথে যে হাড় আছে, যে 3টা ছোট ছোট হাড়, এই হাড়গুলো সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা হচ্ছে সেফ ভ্যারাইটি। আর একটা আছে আনসেফ ভ্যারাইটি। আনসেফ ভ্যারাইটিটা কি, কানের ভিতর এক ধরনের কোলেস্টিওটোমা নামে এক ধরনের এপিথেলিয়াল, যে কানের ভিতর যে কোষ থাকে বা সেল থাকে, এই সেলগুলোর এক ধরনের পার্ল তৈরি হয়, কোলেস্টিওটোমা। এই কোলেস্টিওটোমা যে রোগটা তৈরি হয়, এইগুলো হচ্ছে আনসেফ ভ্যারাইটি। কেননা এই কোলেস্টিওটোমার জন্য আপনার ইনফেকশন একদম কানের পিছনে যে আমাদের হাড় আছে, মাস্টয়েড, এই সমস্ত জায়গায় ছড়াইতে পারে। এমনকি এখান থেকে ইনফেকশন সারা বডির বিভিন্ন জায়গায় যাইতে পারে, বিশেষ করে ব্রেনে যাইতে পারে। ব্রেনে আপনার কানের ইনফেকশন ব্রেনে যাইতে পারে, ব্রেনে গিয়ে আপনার মেনিনজাইটিস, এনকেফালাইটিস, এমনকি ব্রেনের ভিতর পুঁজ জমতে পারে। রোগ কিন্তু কানের, এইটা ব্রেনে যেতে পারে। সেই জন্য এটাকে বলে আনসেফ ভ্যারাইটি, বা কোলেস্টিওটোমা যে ভ্যারাইটিতে হয় সেটাকে আপনার আনসেফ ভ্যারাইটি বলে। আর এখনকার দিনে আমরা এই রোগগুলোকে, যেটা 2 ভাগে বললাম, এখন 5 ভাগে ভাগ করি আমরা, সেটা আমরা ওইদিকে আর না আসছি, ঠিক আছে। একদম হেল টিএম থেকে শুরু করে অ্যাক্টিভ স্কোয়ামাস সিওএম বলে, এই যে 5 প্রকার, এর ভিতর 5টা শ্রেণী আছে। তার ভিতর প্রথম 3টা শ্রেণী আপনার মোটামুটি সেফ, লাস্টের 2টা শ্রেণী অ্যাক্টিভ স্কোয়ামাস ভ্যারাইটি এবং ইনঅ্যাক্টিভ স্কোয়ামাস ভ্যারাইটি, এই 2টা হচ্ছে ডেঞ্জারাস। এই 2টাই বেসিক্যালি আনসেফ। এখান থেকে ইনফেকশন ব্রেনে যায়, ব্রেনে বা অন্যান্য জায়গায় যেতে পারে, কানের পিছনে মাস্টয়েডে যেতে পারে, এমনকি ঘাড়ে ইনফেকশন হইতে পারে, বিভিন্ন জায়গায় ইনফেকশন ছড়াইতে পারে বা পুঁজ ছড়াইতে পারে, ঠিক আছে, কানের ইনফেকশন যেতে পারে। তো যখন এ ধরনের রুগী আমাদের কাছে আসে, আমরা নির্ণয় করি যে এটা সেফ ভ্যারাইটি নাকি আনসেফ ভ্যারাইটি। যদি সেফ ভ্যারাইটি হয় তাহলে আমরা পেশেন্টের শুধুমাত্র কানের পর্দা জোড়া লাগিয়ে দিয়ে, যদি হাড়ে কোনো সমস্যা থাকে এই হাড়গুলো মেরামত করে দিই, যেটাকে অসিকুলোপ্লাস্টি বলে। অসিকুলোপ্লাস্টির মাধ্যমে হাড় মেরামত করি এবং মাইরিঙ্গোপ্লাস্টির মাধ্যমে পর্দাটা জোড়া লাগাই। এই পর্দা জোড়া লাগানোটা আমরা 2টা পদ্ধতিতে করতে পারি।
একটা হচ্ছে মাইক্রোস্কোপিক আর একটা হচ্ছে এন্ডোস্কোপিক। আচ্ছা। মাইক্রোস্কোপিক যখন আমরা অপারেশন করি তখন কানের পিছন দিয়ে আমরা কেটে নিয়ে কানটাকে সামান্য সামনের দিকে সরিয়ে এরপরে আমরা কানের ভিতর প্রবেশ করে আমরা কানের পর্দা জোড়া লাগাই। সেক্ষেত্রে আমরা পর্দা বিভিন্ন জায়গা থেকে নিতে পারি। সবচাইতে কমন যে পর্দা নেওয়া হয় মাইক্রোস্কোপিক পদ্ধতিতে সেটা হচ্ছে আমরা কানের পিছন দিয়ে যেদিক দিয়ে আমরা কেটে কানের ভিতর ঢুকলাম ওইখান দিয়েই এক ধরনের পাতলা পর্দা নেই আমরা, যেটাকে টেম্পোরালিস ফাসা বলে। টেম্পোরালিস ফাসা ঠিক পর্দার মতোই, ঠিক আছে? এখান থেকে আমরা এইটা নিয়ে পর্দার উপরে জোড়া লাগিয়ে দিই। আচ্ছা। অনেক সময় মাইক্রোস্কোপিক পদ্ধতিতেও অনেক সময় আমাদের কানের সামনের যে ছোট্ট একটি তরুণাস্থি নরম হাড়, এটাকে ট্র্যাগাস বলে, এই ট্র্যাগাসের পিছন দিক দিয়েও আমরা অনেক সময় মাইক্রোস্কোপিক পদ্ধতিতেও হাড় নেই বা পর্দা নেই। হাড় বলছি, হাড় না, পর্দা নেই, ঠিক আছে? তবে যেটা আমরা যেহেতু মাইক্রোস্কোপিক পদ্ধতিতে কানের পিছন দিক দিয়ে কাটছি, সেই জন্য যেহেতু একই ইনসিশনে বা একই কাটার ভিতর দিয়ে আমি ওখান থেকে টেম্পোরালিস ফাসা বা পর্দাটা নিতে পারছি, সেজন্য আলাদাভাবে মাইক্রোস্কোপিক পদ্ধতিতে আর এখানে কাটার কোনো প্রয়োজন হয় না। তবে সেক্ষেত্রে মাইক্রোস্কোপিক পদ্ধতিতে অসুবিধা হলো যে আপনার কানের ভিতর পরিপূর্ণ একদম 100% পুরো জায়গা 360 ডিগ্রি ভালো মতো দেখা যায় না। আচ্ছা। ফলে আপনি কানের ভিতর একদম মানে মাইনুট যে ডিটেলস এটা আপনি পাচ্ছেন না, ঠিক আছে? সবচাইতে আধুনিক যে পদ্ধতি আমি যেটাকে বলবো, আই প্রিফার দিস অপারেশন, সেটা হচ্ছে এন্ডোস্কোপিক মাইরিঙ্গোপ্লাস্টি। এক্ষেত্রে আমাদের অনেক রোগীরা আছে যারা চান যে কানের অপারেশন করবেন কিন্তু কানের আপনার কোনো কাটাকাটি বা কোনো বাইরে থেকে কোনো দাগ থাকবে না, কম জটিলতা হবে, তেমন কোনো রক্তপাত হবে না, পরবর্তী ড্রেসিং সেলাই কাটা এই ধরনের কোনো ব্যাপার নেই। তাদের ক্ষেত্রে আমরা বলি যে এন্ডোস্কোপিক অপারেশন ইজ দ্য বেস্ট চয়েস ফর সিএসএম অর টিম্প্যানিক মেমব্রেন পারফোরেশন। সেটা কি আমরা কানের ভিতর দিয়ে, কানের যে ছিদ্রটি আছে এই কানের ছিদ্রের ভিতর দিয়েই আমরা এন্ডোস্কোপ বা ক্যামেরা ভিতরে দেই, বড় পর্দায় আমরা দেখতে পারি, পুরো পর্দার ডিটেলস আমরা দেখতে পারি, দেখে আমরা অপারেশন করি। এবং আমরা কানের যে পর্দাটা নিই, পর্দাটা বেসিক্যালি যে আমাদের ট্যাগাস বা কানের সামনের যে আপনার তরুণাস্থি নরম হাড়, এইখান থেকে আমরা পর্দাটা নেই এর পিছন দিক দিয়ে। ফলে বাইরে কোনো কাটা ছেঁড়া দাগ কোনো কিছু থাকে না। আপনার কানের পর্দার অপারেশন হয়েছে আপনি বুঝতেই পারবেন না, ঠিক আছে? এই যে আমি এন্ডোস্কোপিক অপারেশনের কথা বলছি, এই এন্ডোস্কোপিক অপারেশনও কিন্তু আবার দুইভাবে করা যায়। একটা হচ্ছে সিঙ্গেল হ্যান্ডেড এন্ডোস্কোপিক সার্জারি আর একটা হচ্ছে টু হ্যান্ডেড এন্ডোস্কোপিক সার্জারি। আমরা যদি কানের ভিতর এন্ডো হোল্ডার দিয়ে এন্ডোস্কোপটা সেট করে রাখতে পারি, তাহলে আমাদের মনিটরে ছবি আসছে, এবার কিন্তু আপনার দুই হাতে ফ্রি, আমার দুইটা হাত ফ্রি, এখন দুইটা হাত দিয়ে আমি সমানভাবে কন্ট্রোল করে সুন্দর মতো অপারেশন করতে পারছি। দিস ইজ লাইক প্লেয়িং ভিডিও গেমস। এই কানের একটা পর্দার অপারেশন সাধারণত কত সময় লাগে আপনাদের এই এন্ডোস্কোপিক? যদি ইউজুয়ালি 1 ঘন্টা লাগে, ইউজুয়ালি 1 ঘন্টার ভিতরে আমাদের সবকিছু শেষ হয়ে যায়, ঠিক আছে? তো আমি যেটা বলছিলাম যে আপনার যখন আমরা দুই হাত দিয়ে অপারেশন করছি তখন কিন্তু আমাদের কন্ট্রোল ভালো থাকে এবং অপারেশন অসাধারণ হয়। আর যেটা সিঙ্গেল হ্যান্ডেড এন্ডোস্কোপিক সার্জারি, দিস ইজ অলসো গুড, বাট এক্ষেত্রে একটা হচ্ছে ড্রব্যাক হচ্ছে, সীমাবদ্ধতা হচ্ছে আপনার এক হাত দিয়ে ক্যামেরা ধরতে হয় এবং আর এক হাত দিয়ে অপারেশন করতে হয়, ফলে দুই হাত দিয়ে ইনস্ট্রুমেন্টেশনের চান্স কম থাকে। কানের পর্দার অপারেশনের ব্যাপারে আরেকটু জানতে চাও, সেটা হচ্ছে যে রোগীদেরকে আপনারা পুরোপুরি অজ্ঞান করে অপারেশনটা করেন কিনা, নাকি ওই স্থানিক যে মানে অবশ করে আপনারা করেন, যেখানে কানে শুধু অপারেশন করলে কানটাই আসলে অবশ থাকে, কোন প্রক্রিয়াতে করেন? দেখুন, খুবই ভালো কোশ্চেন করেছেন। সেটা কানের পর্দার অপারেশন, আমি নাকের অপারেশনের সময় যেমন বলেছিলাম যে নাকের অপারেশন আমরা শুধু নাক অবশ করে করতে পারি, ঠিক তদ্রূপ কানের পর্দার অপারেশনও কিন্তু আমরা দুইভাবে করতে পারি। পেশেন্টকে পরিপূর্ণ অজ্ঞান করে করতে পারি অথবা শুধু কান অবশ করে আমরা অপারেশন করতে পারি। কান অবশ করে অপারেশন করলে যেটা সুবিধা সেটা হচ্ছে যে অপারেশনের সময় পেশেন্টের সাথে বাই ডিরেকশনাল একটা যোগাযোগ করা যায়। আমরা পর্দা যখন পরিপূর্ণভাবে লাগিয়ে দিলাম তখন রুগীকে আমরা জিজ্ঞাসা করি যে দেখুন তো আপনি এখন কেমন শুনতে পাচ্ছেন? রুগী স্পষ্টত বলে যে আমি আগে যেরকম শুনতাম এখন খুব ক্লিয়ার শুনতে পাচ্ছি। কেননা আপনার যদি কানের পর্দা না থাকে তাহলে কিন্তু আপনি কানে কম শুনবেন। যখন আপনি পর্দাতে নতুন লাগিয়ে দিয়েছেন, প্রতিস্থাপিত করেছেন, তখন কিন্তু রুগীরা একটা অসাধারণ শুনতে পাবে। ঠিক আছে, এটা একটা। 2 নাম্বার হচ্ছে যে আমরা যখন স্থানিক চেতনানাশক দিয়ে অপারেশন করি তখন কানের ভিতর ব্লিডিং যে রক্তপাতটা, যেটা একেবারেই হয় না বললেই চলে। 2 নাম্বার হচ্ছে যে যখন আমরা কানের পর্দার স্থানিক চেতনানাশক দিয়ে অপারেশন করি তখন আপনার ভিতরে ব্লিডিং একেবারেই কম। 2 নম্বর, আমরা যেহেতু কাটাকাটি একেবারেই হয় না বললে চলে, বাইরে কোনো কাটাকাটি নেই, সেই জন্য কোনো দাগ নেই, একদম স্কারলেস দাগবিহীন সার্জারি।
এবং যেহেতু একদম মিনিমাল ইনভেসিভ সার্জারি, সেই জন্য অপারেশনের পরে পেশেন্টের ব্যথা সবচাইতে কম হয়। আচ্ছা। একেবারে সিম্পল, শুধুমাত্র প্যারাসিটামল খেলেই হয়ে যায়। উপরন্তু যদি আপনি মাইক্রোস্কোপি করেন, যেহেতু অনেক জায়গায় কাটতে হয়, সেই জন্য আপনার দীর্ঘদিন একটা শক্তিশালী ভোগান্তির মধ্যে দিয়ে যেতে হতে পারে। মিনিমাম 14 দিন একটা শক্তিশালী ব্যথার ওষুধ খেতে হয়। এরপরে যেহেতু অনেক জায়গায় কেটেছেন, সেই জন্য আপনার এখানে একটা ইনফেকশনের চান্স থাকে। আপনার কাছে যেটি জানতে চাও সেটি হচ্ছে যে কানের পর্দা ছিদ্র হওয়ার সঙ্গে বা কানে ব্যথা বা কানে পুজ হওয়া এই সমস্যাগুলোর ক্ষেত্রে কি বয়সের কোনো সম্পর্ক আছে কিনা, বা অপারেশনে যদি আপনি যেতে চান তাহলে সেক্ষেত্রে কেউ যদি অপারেশনে যেতে চায় কোনো পেশেন্ট, তাহলে এমন কোনো বয়সের সীমানা আছে কিনা যেটির পরে করলে ভালো হয়, এরকম কোনো নির্দেশনা আছে? দেখুন, এটা খুবই ভ্যালিড একটা কোশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। কানের পর্দা বেসিক্যালি যে কোনো বয়সেই কানের পর্দা ছিদ্র হতে পারে, তবে অপারেশনের ক্ষেত্রে আমাদের কিছু সতর্কতা অবলম্বন করতে হয়। যেমন যদি বাচ্চাদের আপনি অপারেশন করেন, বাচ্চাদের যদি আপনি অপারেশন করার সিদ্ধান্ত নেন, তাহলে বাচ্চাদের নাকের পিছনে এক ধরনের মাংস বাড়া থাকে, যেটাকে অ্যাডিনয়েড বলে। যদি এই অ্যাডিনয়েডটা তার বড় থাকে, তাহলে নাক আর কানের যে সংযোগ নালী, এই নালীটা ঠিকমতো কাজ করতে পারে না। আপনি কানের পর্দা অপারেশন করার পরে কানের মধ্যকর্ণের প্রেশার এবং আমাদের পরিবেশের প্রেশার বা ন্যাজোফ্যারিংসের প্রেশার, এই দুইটা প্রেশার কিন্তু একই হইতে হবে। যদি দুইটা প্রেশার এলোমেলো হয়, তাহলে কিন্তু আপনার পর্দাটা টিকবে না। আপনার যদি ন্যাজোফ্যারিংস বা নাকের পিছনে ওইখানে যদি মাংস বাড়া থাকে, আপনি যদি ওইটাকে অ্যাড্রেস না করেন, ওইটাকে যদি ঠিক না করে কানের পর্দা অপারেশন করেন, তাহলে কিন্তু আপনার কানের পর্দা জোড়া লাগার চান্স কমে যাবে। এমনকি আপনার যদি নাকের হাড় অনেক বাঁকা আছে, অনেক নাকের হাড় বাঁকা, আপনি কানের নাক না ঠিক করে দিয়ে কানের পর্দা অপারেশন করলেন, তাহলে কিন্তু আপনার কানের পর্দা জোড়া লাগার চান্স অনেক কমে যাবে। আবার এমনও হতে পারে যে আপনার পর্দা জোড়া লাগলে পরবর্তীতে আবার ছিদ্র হয়ে গেছে। সেই জন্য আপনার নাকে যদি কোনো প্যাথোলজি থাকে, কোনো রোগ থাকে, ওইটাকে আগে অ্যাড্রেস করে দেন আপনাকে কানের পর্দা অপারেশন করতে হবে। আপনি বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয়, বাচ্চাদের যেহেতু অ্যাডিনয়েড থাকে, এটার কোনো বয়স লিমিট নেই যে আপনি এত বছরের বাচ্চাদের করতে পারবেন, এত বছরের বাচ্চাদের করতে পারবেন না, বা এত বছর বয়সে করতে পারবেন না, এরকম না। আপনার যদি একটা বাচ্চার নাকে কোনো অ্যাডিনয়েড নাই, আপনার নাক একেবারে ক্লিয়ার, নাকের হাড় বাঁকা নাই, কোনো মাংস বাড়া নাই, তাহলে আপনি 6 বছর থেকেই অপারেশন করতে পারবেন। যদিও বাংলাদেশে আমাদের সার্জনরা 12 বছরের আগে কানের পর্দা অপারেশন করতে চান না, কেননা সেক্ষেত্রে নাকের সমস্যার জন্য কানের পর্দা আবার ছিদ্র হয়ে যেতে পারে। তবে বিলিভ মি, আমি 8 বছরের বাচ্চারও অপারেশন করেছি এবং এই বাচ্চা একেবারে ভালো হয়ে গেছে। আচ্ছা, ফলো আপ করেছেন? হ্যাঁ, ফলো আপ করেছি, আমি লোকাল দিয়ে করেছি, শুধুমাত্র কান অবশ করে কানের পর্দার অপারেশন করেছি এবং পেশেন্টের কানের পর্দা ভালো হয়ে গেছে। কেননা ওই পেশেন্টের আমরা আগে পরীক্ষার আগে, অপারেশন করার আগে আমরা অ্যাসেস করে দেখেছি যে তার কানের নাকের ভিতর কোনো সমস্যা আছে কিনা, অ্যাডিনয়েড আছে কিনা। যেহেতু অ্যাডিনয়েড নেই, আমরা করেছি। কিন্তু একটা পেশেন্টের আমরা বলেছি কানের এই যে রোগ, এই রোগ কিন্তু আপনার 2 ধরনের বলেছি, একটা সেফ ভ্যারাইটি, আনসেফ ভ্যারাইটি। সেফ ভ্যারাইটি যেটা আপনি কানের পর্দা অপারেশন করে দিলেন, আপনার পর্দা ভালো হয়ে গেল। কিন্তু যদি আনসেফ ভ্যারাইটি হয় বা কানের ভিতর যদি কোলেস্টিওটোমা হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার আমাদের কানের পিছন দিক দিয়ে ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা সবাই করেন, আমি যদিও এন্ডোস্কোপিক্যালি করছি, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা করা হয় যে মাইক্রোস্কোপিক্যালি বা এন্ডোস্কোপিক্যালি হোক, যেভাবেই হোক, আপনার কানের পিছন দিক দিয়ে কেটে অপারেশন করার পরে কানের আশেপাশে যে হাড়গুলো আছে, যেমন মাস্টয়েড হাড় আছে, যেখানে আপনার এই কোলেস্টিওটোমা এক্সটেনশন করে, সেখানে আপনার এই কোলেস্টিওটোমা সেখান থেকে বের করতে হয়। বের করে পুরো কানটাকে ক্লিয়ার করতে হয়, ইনফেকশন ক্লিয়ার করতে হয়। আপনি যদি পুরো কানের চারপাশে যে হাড় আছে, এর ভিতর থেকে কোলেস্টিওটোমা বা ইনফেকশন বের না করে দেন, তাহলে পর্দা জোড়া লাগান, তাহলে এটা কোনো লাভ নাই, বরং লাভের থেকে ক্ষতি বেশি হবে। আপনাকে পুরো জায়গা ক্লিয়ার করার পরে, এটাকে বলে মডিফাইড রেডিক্যাল মাস্টয়েডেক্টমি। পুরো জায়গা নাকের পিছনে, কানের পিছনের যে হাড়, এই হাড়ের ভিতর থেকে ইনফেকশন বের করতে হয়। তারপরে হচ্ছে যে আপনার কানের ভিতর যদি আপনার হাড়গুলো, যে ছোট ছোট হাড় আছে, ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস, এই হাড়গুলো যদি ক্ষতিগ্রস্ত থাকে, সেক্ষেত্রে অসিকুলোপ্লাস্টি করতে হয়। ঠিক আছে, এরপরে যদি আপনি কানের পর্দা অপারেশন করেন, তাহলে আপনার কানের পর্দাটা ঠিক থাকবে এবং এই রোগীগুলো দীর্ঘদিন ফলো আপের প্রয়োজন হয়। আনসেফ ভ্যারাইটিতে দীর্ঘদিন ফলো আপের প্রয়োজন হয়। এমনকি এই পেশেন্টগুলো সারা জীবন আপনার ভোগান্তির কিছু নাই, না, সারা জীবন আপনাকে ফলো আপ করতে হবে। প্রতি বছর 1 বছর পর আপনার কাছে আসবে, আপনি কানটা এক্সামিনেশন করে দেখে দিবেন কানটা কেমন আছে। কেননা কোলেস্টিওটোমা আপনি যদি কানের ভিতরে একটু থাকে, তাইলে কিন্তু আবার রিকার করতে পারে, আবার রিকারেন্স হতে পারে। অথবা আপনি প্রাইমারি যে অপারেশন করছেন,
প্রাইমারি যে অপারেশন করছেন এই সময় কিছু রেসিডুয়াল কোলেস্টিওটোমা কানের ভিতর থেকে যেতে পারে। সেই জন্য আপনাকে পরিপূর্ণ ক্লিয়ারেন্স করতে হবে, এবং এইটার কোনো মানে পাওয়ার অপারেটিভ কোনো টেস্ট নাই যে করে আপনি বুঝবেন যে পরিপূর্ণ আপনি অপসারণ করেছেন। সেই জন্য আপনার ক্লিনিক্যাল আই, আপনার এক্সপার্টাইজ কতটুকু, এইটা দিয়ে আপনি দেখবেন যে কানটা কতটুকু ক্লিয়ার করেছেন। বয়স্ক রোগীদের ক্ষেত্রে কি কোনো বয়স্কদের যদি আপনার একটা পেশেন্টের বয়স মনে করেন 60 বছর এবং তার কানের পর্দা ছিদ্র আছে, তা এই বয়সে তার আমরা ইউজুয়ালি যদি আনসেফ ভ্যারাইটি না হয়, যেটা কোলেস্টিওটোমা আমি বলেছি, যদি এই ভ্যারাইটি না হয় তাহলে কিন্তু অপারেশন করতে চাই না। ঠিক আছে, কিন্তু যদি তার আনসেফ ভ্যারাইটি হয় তাহলে তাকে মাস্ট অপারেশন করতে হবে। কেননা তাকে যদি আপনি অপারেশন না করেন তাহলে কিন্তু এই যে কানের কোলেস্টিওটোমার জন্য বিভিন্ন ধরনের ইন্ট্রাক্র্যানিয়াল এবং এক্সট্রাক্র্যানিয়াল যে কমপ্লিকেশন, জটিলতা, কানের আমি বলছি কান থেকে ব্রেনে ইনফেকশন যেতে পারে, এই ইনফেকশনের রিস্ক আছে। সেই জন্য সেক্ষেত্রে বয়স যতই হোক আপনাকে তার অপারেশন করে দিতে হবে। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে বয়স যাই হোক। আমরা জানি যে আপনি ইএনটি নিয়ে গবেষণার কাজও করছেন, শুধুমাত্র পেশেন্ট অ্যাটেন্ড করা, সার্জারি করার বাইরেও আপনি বেশ গবেষণার কাজেও নিয়োজিত আছেন। আমরা জানি যে প্লাটিলেট রিস ফিব্রিন, যেটা পিআরএফ নামে যেটি পরিচিত, আবার আরেকটা ব্যাপার আছে প্লাটিলেট রিস প্লাজমা, পিআরপি নামে যে দুটো ব্যাপার আছে, এটা নিয়ে আপনার বেশ গবেষণাও আছে, কিন্তু আপনি জাতীয় গবেষণাপত্র প্রকাশ করেছেন এটির ব্যাপারে। এই দুটি ব্যাপার কি আপনার যে অপারেশনের কথা বলছি, আমরা যে সার্জারির কথা বলছি, এই কানের পর্দা অপারেশনের ক্ষেত্রে এটি কি কাজে আসছে কোনোভাবে? খুবই অসাধারণ কোশ্চেন করেছেন। দেখুন, কানের পর্দা জোড়া লাগালে বা অপারেশন করলে সাকসেস রেট, আপনি সমস্ত লিটারেচার যদি দেখেন তাহলে সাকসেস রেট 60 থেকে 94% আপনার সাকসেস রেট। অপারেশনের পরে পর্দা জোড়া লাগবে, আর জোড়া লাগবে না কিন্তু 6 থেকে 40% মানুষের কিন্তু জোড়া লাগবে না। দিস ইজ এ হিউজ অ্যামাউন্ট। কিন্তু যখন থেকে আমরা কানের পর্দা অপারেশন করার সময় পিআরএফ বা প্ল্যাটিলেট রিস ফিব্রিন ব্যবহার করা শুরু করলাম, তখন থেকে আমরা দেখলাম যে কানের এই অপারেশনের সফলতা প্রায় 100%-এর কাছাকাছি। আর কোনো পেশেন্ট ফেল হচ্ছে না। আমরা কি করি, আমরা কিন্তু এখন মাইক্রোস্কোপিক অপারেশন করি না। কানের পর্দা সব পেশেন্টেরই আমরা এন্ডোস্কোপিক্যালি করছি। পেশেন্টও স্যাটিসফাই থাকে যে তার কাটাকাটি নেই, কানের ভিতর কোনো দাগ নেই, অপারেশনের সময় রক্তপাত নেই, পরবর্তীতে আপনার ওই রকম ব্যথা হয় না, বাইরে থেকে কোনো দাগ নেই। ঠিক আছে, পেশেন্ট এতে খুশি হয়। এবং 2 নাম্বার যেটা, আমরা পেশেন্টের ঠিক আগে যেরকম অপারেশন, আগে যেমন সার্জারি করতাম ঠিক একইভাবে আমরা সার্জারি করছি। করার পরে আমরা পেশেন্টের রক্ত নেই, পেশেন্টের ব্লাড নিই 10 সিসি, একটা সিরিঞ্জের রক্ত নিই। রক্তটা আমরা আমাদের পিআরএফ যে মেশিন, সেন্ট্রিফিউজ মেশিন, সেখানে সেন্ট্রিফিউজ করে আমরা পিআরএফ শিটটা তৈরি করি। পিআরএফ শিট এটা একদম পর্দার মতো একটা জিনিস। এই পিআরএফ শিটটি আমরা পর্দার উপরে, আমরা নতুন যে পর্দা লাগিয়েছি ঠিক সেই পর্দার উপরে আবার আরেকটা পিআরএফ শিট দিয়ে দিই। ফলে আমরা নতুন একটা পর্দা দিয়েছি, সাথে আবার রক্ত থেকে যে পর্দাটি বানিয়েছি সেই পর্দাটিও আমরা ওই যে পর্দাটা লাগিয়েছি তার উপর দিয়ে দিই, প্রতিস্থাপিত করে দিই। ফলে পেশেন্টের কয়েকটা জিনিস হয়। এই যে প্ল্যাটিলেট রিস ফিব্রিন বা পিআরএফ, এখানে কিন্তু প্রচুর পরিমাণে গ্রোথ ফ্যাক্টর থাকে, প্রচুর গ্রোথ ফ্যাক্টর থাকে, যেটা আপনার হিলিংটাকে অনেক বাড়িয়ে দেয়। পর্দা জোড়া লাগার চান্সটা অনেক বাড়িয়ে দেয় এবং ইনফেকশন চান্স অনেক কমিয়ে দেয়। ঠিক আছে, আমরা কনভেনশনালি আমরা যখন অপারেশন শিখেছি, যখন আমরা একবার স্টুডেন্ট ছিলাম অনেক আগের, যখন ট্রেনিং করেছি, তখন কিন্তু আমরা মধ্যকর্ণে আপনার জেল ফোম নামে একটা জিনিস দিতাম যাতে পর্দাটা ভিতরের দিকে চুপসে না যায়, পর্দাটা ঠিকমতো প্লেসমেন্টে থাকে। ঠিক আছে, এখন আমরা মধ্যকর্ণে এই জেল ফোম দিচ্ছি না, আমরা পর্দা জোড়া লাগালাম, তারপরে আমরা পিআরএফ শিট দিই, এরপরে আমরা বাইরের দিক দিয়ে জেল ফোম দিই। এই জেল ফোমে আমরা কি করি, পিআরপি প্ল্যাটিলেট রিস প্লাজমা এই জেল ফোমে আমরা মিক্স করে দিয়ে দিই। ফলে কি হয়, আপনার কানের ভিতর ইনফেকশনের চান্সটা একেবারেই কমে যায়, কারণ এই পিআরপির অ্যান্টি ইনফ্ল্যামেটরি রোল আছে। এই পিআরপি আপনার প্রদাহরোধী এর একটা ভূমিকা আছে, প্রদাহ হতে দেয় না, ইনফেকশন হতে দেয় না। এবং আমরা কানের পর্দার ভিতরে, কানের ভিতরে যে জায়গা থেকে পর্দা নিয়েছে ভিতর থেকে, ওই জায়গাতেও আমরা একটু পিআরপি ইনজেকশনের মাধ্যমে দিয়ে দিই। ফলে আমরা যেখান থেকে পর্দা নিচ্ছি ওই জায়গাটায় কোনো ইনফেকশনের চান্স বা ওই জায়গাটা খুব দ্রুত শুকিয়ে যায়, ঘাটা খুব দ্রুত টেনে যায়। ফলে পেশেন্টের হিলিং
অসাধারণ হয়। এবং এই ব্যাপারে আমি গবেষণা করেছি এবং আমাদের জাতীয় একটি মেডিকেল জার্নালে এই গবেষণা প্রবন্ধটি প্রকাশিত হয়েছে, যেটা আমরা এক্সিলেন্ট রেজাল্ট পেয়েছি, যা আমাদের আগের, আমি বলেছি সারা পৃথিবীতে যে জোড়া লাগার যে চান্স, আমাদের কিন্তু সেই জোড়া লাগার চান্সটা অনেক বেড়ে গেছে। আমরা যখন পিআরএফ ব্যবহার করতাম না, তখন আমাদের কিছু ফেইল হতো, কিছু কানের পর্দা জোড়া লাগানোর পর দেখা গেছে যে কিছু ফেইল হয়েছে। কারণ এটা তো ফেইল একটা ইন্টারন্যাশনাল একটা মানে রুলসই এটা, যে আপনার হবেই আসলে, হ্যাঁ এটা হবে, আপনার 100% জোড়া লাগবে না।